আরে স্যার, এ তো আয়েশা। যার খুন হয়েছে মুখটা তো তারই হবে, তাই না পঙ্কজ? স্যার, একটা কথা ঠিক, প্রথমে খুনি আয়েশাকে অজ্ঞান করেছে আর তারপর একে খুন করেছে, আর যখন এ মরে গেছে তখন একে পুতুল সাজিয়েছে। স্যার, আয়েশার বডিতে এই নাটস আর বোলস এত পারফেক্টলি ফিট করা হয়েছিল, এই কাজটা যে খুনি করেছে তাকে কাঠপুতুল তৈরিতে 100 নম্বর দেওয়া যায়। আর আয়েশার বডিতে এই যে পেন্টিং এর কোটিং করা হয়েছে, এটা নিয়ে আপনি কি বলতে পারবেন? বলছি, এই দেখো বস, এইটা দেখতে পাচ্ছ? আয়েশার বডিটাকে 3টে লেয়ারে পেন্ট করা হয়েছে। 3টে লেয়ার। তিনটে লেয়ারে? খুনি কি পেন্টার ছিল নাকি? পেন্টার ছিল কিনা সেটা বলতে পারবো না, কিন্তু খুব পারফেক্ট ছিল। এ ভালো করে জেনে শুনে 3টে লেয়ার তৈরি করেছে। প্রথম লেয়ারটা এমন কেমিক্যাল দিয়ে করেছে যাতে পচন না ধরে। দ্বিতীয় কেমিক্যালটা এই জন্য লাগিয়েছে যাতে বডিটা একদম স্টিফ থাকে, একদম স্টিফ। আর তৃতীয় লেয়ারটা লাগিয়েছে যাতে বডিটা একদম চকচকে থাকে, যেমন কাঠের পুতুল চকচক করে, একদম ফিনিশ। ও, আর স্যার, যে ডিটেলিং এর সঙ্গে আয়েশার বডিকে কাঠপুতুল বানানো হয়েছে সেটা কোনো এক রাতের খেলা নয়। এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার জন্য খুনি অন্তত 2 থেকে 3 দিন তো নিয়েছে। 2 থেকে 3 দিন? তার মানে খুনি এমন কোনো জায়গা খুঁজে বের করেছিল যেখানে আয়েশার বডি খুব সহজেই লুকিয়ে রাখা যায়, যাতে কেউ দেখতে না পায়। কে ওখানে? মিউজিক কে বাজাচ্ছে? কে ওখানে? আরে কে ওখানে? কে? কে তুমি? কে তুমি? কোথায়? ওদিকে স্যার, ওই দেখুন স্যার। মাই গড! এটা তো অরিজিনাল লাগছে। স্যার, ওকে দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি নিঃশ্বাস নেওয়া শুরু করবে, ডান্স করতে শুরু করবে। সরি শি ইজ ডেড স্যার। ম্যাডাম, ও যদি বেঁচে থাকতো তাহলে আমি থোড়ি বেঁচে থাকতাম। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! লাশ, লাশ! ওই সময় বেঁচে ছিল? হতে পারে,
কিন্তু স্যার ওকে কিভাবে মারা হয়েছে? ওর শরীরে কোনো আঘাত বা ক্ষতর চিহ্ন তো দেখছি না। যে এটা করেছে অনেক ডিটেলে কাজটা করেছে। পুরো শরীর পেইন্ট দিয়ে ঢেকে রাখা, যদি কোথাও লেগেও থাকে সেটা দেখতে পাওয়া সম্ভব না। বডিটাকে এই যে কাঠের পিলারটা এর সঙ্গে বেঁধেছে যাতে ওর বডিটা সোজা থাকে, আর এই দড়িগুলো যা দিয়ে হাত আর পাটা বাঁধা আছে সেটাকে এই মেকানিজমের সঙ্গে অ্যাটাচ করেছে। তার মানে এই মেয়েটা বেঁচে ছিল না, এই মেকানিজমের জন্য ওর বডি মুভমেন্ট হচ্ছিল, আর সিকিউরিটি গার্ড ভেবেছিল যে মেয়েটা বেঁচে আছে। আর এই হাতগুলো দেখো, জয়েন্টে এই নাট বোল্ট আর এই ক্ল্যাম্পগুলো দেখো। কিন্তু কাঠের পুতুলই কেন? কেউ একে মেরে কাঠের পুতুল বানিয়ে এভাবে ঝুলিয়ে দিয়েছে। কেউ এত কষ্ট কেন করবে? তাহলে এটাই সেই মিউজিক্যাল বক্স যেটার থেকে হরর মিউজিক বাজছিল, আর যেটা শুনে ওয়াচম্যান ভয় পেয়ে গেছিল। তার মানে হলো খুনি শুধু খুনি করতে চায়নি, কোনো স্টেটমেন্টও দিচ্ছে। স্যার, স্যার এই দেখুন, ওর বাঁ হাতে 6টা আঙুল আছে আর ডান হাতে 5টা, মোট 11টা আঙুল। কি বললেন ম্যাম? 11টা আঙুল? কেন, চেনো তুমি ওকে? হ্যাঁ স্যার, একজন আয়েশা নামের মেয়ে, ওর 11টা আঙুল ছিল। ওই থিয়েটার দলে ড্যান্স রিহার্সালের জন্য আসতো, আর যখন সকাল সকাল আসতো তো তখন আমায় কল করতো দরজা খোলার জন্য। আচ্ছা, শেষবার ওকে কবে দেখেছিলে? স্যার কয়েক সপ্তাহ ধরে ও আসেনি এখানে। ওনাকে একবার কল করতে চাই। হ্যাঁ, স্যার। ওনার নাম্বারটা দাও। স্যার এই যে। রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না। স্যার এই জায়গাটা আমি খুব ভালো করে চেক করেছি, এখানে কোনো মোবাইল বা মার্ডার ওয়েপন কিছুই খুঁজে পাইনি। ভাই, এই ফোনটাকে ট্রেস করি। যদি এই ফোনটা একবার পেয়ে যাই তাহলে এই কেসটাকে সলভ করতে কিছু তো সাহায্য পাওয়া যাবে। লোকেশন তো এই ক্যাফেরই দেখাচ্ছে স্যার। কল করো। রিং হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আয়েশার ফোন তোমার কাছে কেন? আপনারা কারা? সিআইডি। সিআইডি? হ্যাঁ, আয়েশাকে মার্ডার করা হয়েছে। আয়েশার মার্ডার হয়েছে? কিন্তু কিন্তু ও তো ওর বয়ফ্রেন্ডের সাথে গোয়া গেছিল। তুমি এটা বলো যে আয়েশার ফোন তুমি কেন ইউজ করছো? স্যার ওই বলেছিল যদি ওর মা ফোন করে তাহলে তাহলে আমি যেন আয়েশা হয়ে ওর মায়ের সাথে কথা বলি। আয়েশা হয়ে কথা বলবে কিভাবে? আসলে আমি একজন মিমিক্রি আর্টিস্ট, আমি আয়েশার ভয়েস খুব ভালো নকল করতে পারি। তাই ও বলেছিল যদি ওর বাড়ি থেকে কেউ ফোন করে তাহলে আমি যেন আয়েশা হয়ে কথা বলি, যাতে ওরা সন্দেহ না করে। ভীষণ প্রিয় বন্ধু মনে হচ্ছে স্যার, সেই জন্য। আয়েশার বয়ফ্রেন্ডকে চেনো তুমি? না, শুধু শুধু নামটা জানি, অবিনাশ। আয়েশার ওর সাথে একটা থিয়েটার গ্রুপে পরিচয় হয়েছিল। অবিনাশ? মিউজিক অ্যাকশন। কাট 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 কাট। কি করছিস অবিনাশ? স্টেপ তো অন্তত রিদমে ফেল রে ভাই। অবিনাশ, 1 মিনিট। আমরা সিআইডি থেকে এসেছি। আয়েশা কোথায়? আয়েশা
জানি না স্যার, অনেকদিন ওর সাথে দেখা হয়নি। কিরকম বয়ফ্রেন্ড তুমি? হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড কোথায় তুমি জানো না? হ্যাঁ, দেখো, আমরা তোমার আর আয়েশার ব্যাপারে সব কিছুই জানি। আমরা এটাও জানি শেষবার তুমি ওকে গোয়াতে নিয়ে গিয়েছিলে। শেষবার মানে স্যার? কেন তুমি জানো না আয়েশা মার্ডার হয়েছে? কি বলছেন স্যার? কবে? কিভাবে? প্রশ্ন আমরা করব, তুমি উত্তর দেবে, ঠিক আছে? বলো। স্যার, আমি আর আয়েশা গোয়া যাওয়ার প্ল্যান করেছিলাম 13 তারিখে, আর সেদিন আমার সাথে সন্ধেবেলায় ও দেখাও করবে বলেছিল, কিন্তু ও আসেনি স্যার। স্যার, আমার খুব রাগ হয়েছিল আর আমার অনেক টাকা নষ্ট হয়ে গিয়েছিল স্যার। তারপর থেকে আমি ওকে আর ফোনও করিনি। ভেবেছিলাম যতক্ষণ ও না ফোন করবে আমি ওর সাথে কথাই বলবো না। আচ্ছা, এই, এক্সকিউজ মি, এদিকে এদিকে, এই যে- 1 মিনিট। এদিকে আসুন আপনি। হ্যাঁ স্যার, হ্যাঁ কোথায় স্যার। যাচ্ছিলেন আপনি? হ্যাঁ, কোথাও না স্যার, এই কোনো প্রবলেম আছে নাকি? সিআইডিকে দেখে একটু ভয় পেয়ে গেছিলাম স্যার। কেন, কিছু করেছেন আপনি? আচ্ছা, কে আপনি? স্যার, উনি কৈলাস স্যার, এই থিয়েটারের ডাইরেক্টর। ঠিক আছে, ভবিষ্যতেও তোমাদের কাছে জিজ্ঞাসা করা হতে পারে, তাই আমাদের পারমিশন ছাড়া কেউ শহর ছেড়ে বাইরে যাবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই অবিনাশ আর কৈলাস, এদের দুজনের উপর নজর রাখতে হবে। কিছু তো প্ল্যানিং চলছিল এই থিয়েটারের ভিতরে। হ্যাঁ শাহরুখে, এই কাঠের পুতুলের ব্যাপারে আসল রহস্য কিছু পেয়েছো? হ্যাঁ, কেন পাবো না ভাই? জ্ঞানী গুণী লোকেরা এসেছেন, মুখ দেখাতে হবে তো ভাই। আরে কি স্যার, মুখ দেখার নিয়ম তো বিয়েতে হয়, এখানে কেন হবে? পঙ্কজ, আরে স্যার, এ তো আয়েশা। যার খুন হয়েছে মুখটা তো তারই হবে, তাই না পঙ্কজ? স্যার, একটা কথা ঠিক, প্রথমে খুনি আয়েশাকে অজ্ঞান করেছে আর তারপর একে খুন করেছে, আর যখন এ মরে গেছে তখন একে পুতুল সাজিয়েছে। স্যার, আয়েশার বডিতে এই নাটস আর বোলস এত পারফেক্টলি ফিট করা হয়েছিল, এই কাজটা যে খুনি করেছে তাকে কাঠপুতুল তৈরিতে 100 নম্বর দেওয়া যায়। আর আয়েশার বডিতে এই যে পেন্টিং এর কোটিং করা হয়েছে, এটা নিয়ে আপনি কি বলতে পারবেন? বলছি, এই দেখো বস, এইটা দেখতে পাচ্ছ? আয়েশার বডিটাকে 3টে লেয়ারে পেন্ট করা হয়েছে। 3টে লেয়ার। তিনটে লেয়ারে? খুনি কি পেন্টার ছিল নাকি? পেন্টার ছিল কিনা সেটা বলতে পারবো না, কিন্তু খুব পারফেক্ট ছিল। এ ভালো করে জেনে শুনে 3টে লেয়ার তৈরি করেছে। প্রথম লেয়ারটা এমন কেমিক্যাল দিয়ে করেছে যাতে পচন না ধরে। দ্বিতীয় কেমিক্যালটা এই জন্য লাগিয়েছে যাতে বডিটা একদম স্টিফ থাকে, একদম স্টিফ। আর তৃতীয় লেয়ারটা লাগিয়েছে যাতে বডিটা একদম চকচকে থাকে, যেমন কাঠের পুতুল চকচক করে, একদম ফিনিশ। ও আর স্যার, যে ডিটেলিং এর সঙ্গে আয়েশার বডিকে কাঠপুতুল বানানো হয়েছে সেটা কোনো এক রাতের খেলা নয়। এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার জন্য খুনি অন্তত 2 থেকে 3 দিন তো নিয়েছে। 2 থেকে 3 দিন? তার মানে খুনি এমন কোনো জায়গা খুঁজে বের করেছিল যেখানে আয়েশার বডি খুব সহজেই লুকিয়ে রাখা যায়, যাতে কেউ দেখতে না পায়।
গল্প শুরু হচ্ছে পরিবারের নতুন সদস্য আসার সঙ্গে সঙ্গে। সবাই থাকতো একসঙ্গে মিলেমিশে, একে অপরের হাত ধরে। তারপর সময় পাল্টে গেল, ভাগ্যেরও পরিবর্তন হলো। ধীরে ধীরে আপন মানুষেরাই শত্রু হয়ে গেল। আপন হলো পর। জ্বলন্ত আগুনে সব ধ্বংস হয়ে গেল। যারা এক সময় ছিল আপনজন, তারাই হলো বিশ্বাসঘাতকতার প্রধান কারণ। সব পুড়ে হলো ছাই, ছাই, ছাই। স্যার, এই খুনি কিন্তু হেব্বি চালাক। লোকে কাঠের পুতুল বানিয়ে মারছে। চালাক নয় পঙ্কজ, কোনো পাগল নিশ্চয়ই, মেন্টাল। এখানে যেভাবে ওকে কাঠপুতুল করে মারা হয়েছে, ঠিক সেইভাবেই যেভাবে আয়েশাকে মারা হয়েছিল। স্যার, বলো স্যার, ওরা বডিকে সবার প্রথমে দেখেছে। প্রথম থেকে বলো কি হয়েছিল এখানে। স্যার, আমরা সবাই এখানে পারফরমেন্স করছিলাম, আর এখানে ফেক আগুন লাগার কথা ছিল। কিন্তু ক্লাইম্যাক্সের এটাই পার্ট ছিল যে প্রফেসর এখানে দাঁড়িয়ে থাকবেন শুধু, কিন্তু উনি সাডেনলি পড়ে গেলেন। তারপরে দেখলাম উনি মারা গেছেন। স্যার, এগুলো সব কুমার স্যারেরই প্ল্যান ছিল, আর আমরা অনেকদিন ধরে প্র্যাকটিস করছিলাম। একই ধরনের মার্ডার, ঠিক একই রকমের পারফেকশন। 100% কোনো সিরিয়াল কিলারেরই কাজ। একটা গান কোরিওগ্রাফ হচ্ছে না, কালকেই পারফরমেন্স। কে তুমি? কি নাম তোমার? আমার নাম কাবিয়া। আমি একজন ডান্সার। আমি আপনার আর আপনার এই থিয়েটার গ্রুপের ব্যাপারে অনেক শুনেছি। আমি অনেক চেষ্টা করেছি আপনার এই গ্রুপ জয়েন করার, কিন্তু স্যার আমি অনেক চেষ্টা করেও আপনার কাছে অবধি পৌঁছতেই পারিনি। স্যার, আমি শুধু আপনার কাছে ডান্স শিখতে চাই। আমাকে শুধু একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আপনাকে হতাশ করব না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি আমাদের গ্রুপ জয়েন করতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, কিন্তু মনে রেখো তোমাকে এখনো অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ স্যার। পরের মাল তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। বর্ডারের অ্যারেঞ্জমেন্টটা তুমি করে রেখো। চল। হ্যালো দয়া স্যার। কৈলাস আর অবিনাশ এক্ষুনি কৈলাসের অফিস থেকে কোথাও একটা বের হলো। অফিসের ভেতরে গিয়ে খুব ভালো করে তল্লাশি করো, হয়তো আমাদের কোনো কাজের জিনিস ওখানে পেয়ে যেতে পারো। রাইট স্যার।
এখানে তো বিভিন্ন দেশের অনেকগুলো ফেক পাসপোর্ট পড়ে আছে। আর হ্যাঁ স্যার, কিছু লোকের নামের লিস্টও আছে যাদের বিভিন্ন দেশে ইল্লিগাল ভাবে পাচার করা হয়েছে। অবনী, ওই সমস্ত ডকুমেন্টসের ছবিগুলো তুলে নাও আর যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে এসো। ইয়েস স্যার। কাব্যা, কি করছো এখানে? আমার নাম কাব্যা নয়, অবনী। তাহলে নিশ্চয়ই তুমি ডান্সারও নও। সিআইডি। ও, তাহলে তুমি সে সব কিছু দেখে নিয়েছো যেগুলো তোমার দেখা একদমই উচিত ছিল না। আর আমরা এখন এটাই চাই, যেটা তুমি এখন দেখেছো সেটা যেন বাইরের লোক জানতে না পারে। এই ভুলটা একদম করো না, আরো প্রবলেমে পড়বে। গান নিচে, গান নিচে। তোমাদের দুজনকে যেদিন দেখেছিলাম সেদিনই বুঝে গেছিলাম এখানে নাটক কোম্পানির আড়ালে অন্য কোনো ড্রামা চলছে। হ্যাঁ, স্যার, আমরা থিয়েটারের আড়ালে ট্রাফিকিং এর কাজ করি। ইন্টারন্যাশনাল শো এর নামে মানুষকে আমাদের থিয়েটার গ্রুপে চান্স দেই, তাদের থেকে টাকা নেই আর তারপর তাদের ইন্ডিয়ার বাইরে পাঠিয়ে দিই। যখন ফেরত আসে তখন কেউ জিজ্ঞাসা করে না ওদের ব্যাপারে? না স্যার, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলি যে বাইরে গেছে, এবার ওরা জানে আর ওখানকার পুলিশ। আয়েশার সাথে কি করেছিলে তোমরা? স্যার, যেই রাতে আমি আর আয়েশা গোয়া যাওয়ার প্ল্যান করছিলাম, সেই দিন সন্ধেবেলা ও আমার আর কৈলাস স্যারের মধ্যে প্ল্যান ডিসকাস করা শুনে ফেলেছিল। আমাদের মধ্যে খুব ঝগড়াও হয়, তারপর ওখান থেকে পালিয়ে যায়। আমি ওকে ফলো করতে করতে যাই কারণ যাতে ও পুলিশের কাছে গিয়ে কমপ্লেন না করে, কিন্তু ও একটা গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। কিরকম গাড়ি ছিল? ওটা একটা সিলভার কালারের গাড়ি ছিল, আমি নাম্বারটা দেখতে পাইনি। সিলভার কালার। আয়েশার বডি পাওয়া যায় একটা বন্ধ হওয়া মিলে, আর কুমারের বডি একটা লোকাল থিয়েটার হলে। স্যার, যতই দুটো বডি দুটো আলাদা জায়গায় পাওয়া যাক না কেন, কিন্তু খুন করার পদ্ধতি একই। কিন্তু অভিজিৎ, আয়েশা আর কুমারের মধ্যে একটা মিল আছে, সেটা হলো ওরা আর্টিস্ট। আয়েশা একজন ডান্সার আর কুমার একজন সূত্রধর, মানে স্টোরি টেলার। স্যার, এটা কোনো সিরিয়াল কিলিং এর কেস নয় তো, যেখানে খুনি পারফর্মারদের টার্গেট করছে আর তারপর ওদের কাঠের পুতুল করে দিচ্ছে? হ্যাঁ, কিন্তু খুন করার পরে কাঠের পুতুলি কেন বানাচ্ছে ডেড বডিগুলোকে, এটাই তো বুঝতে পারছি না। স্যার, স্যার আয়েশা আর কুমারের মধ্যে একটা কমন লিঙ্ক পেয়েছি। কি? স্যার, গত মাসে ন্যাশনাল পারফরমেন্স আর্ট অ্যাসোসিয়েশনে একটা অ্যাওয়ার্ড ফাংশন হয়েছিল, যেখানে আর্টিস্টদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। সেখানে এরা দুজন অ্যাওয়ার্ড পেয়েছিল। আর এই ফাংশনটা কে অর্গানাইজ করেছিল? মিসেস করিশ্মা নামের কেউ। করিশ্মা? স্যার, হ্যাঁ। আয়েশা যে গাড়িতে বসেছিল তার ডিটেলস পাওয়া গেছে। ওটা কোনো ক্যাব নয়, বরং একটা প্রাইভেট কার। এগুলো হচ্ছে তার পেপারস। এই কার কোনো মহেশের নামে রেজিস্টার আছে। তো তাই স্যার, আমি ওই মহেশের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু এখন সেই বাড়িতে আর কেউ থাকে না। একটা কাজ করো, ওর ব্যাপারে ডিটেলসে খোঁজ নাও। ও কে, কোথায় থাকে, কি করে। ওকে, তাড়াতাড়ি। ইয়েস স্যার। আর অভিজিৎ, খোঁজ নাও করিশ্মা এই আয়েশা আর কুমারের ব্যাপারে কি কি জানে। এই জিনিসটাকে বাঁ দিকে রাখো, হ্যাঁ, সাইড করে। রাহুল, মেক ইট পারফেক্ট। ওয়েলকাম টিম সিআইডি। আমি তো আশা করছিলামই যে আজ না হলেও কাল টিম সিআইডি আমার এই জগতে ঠিক পদার্পণ করবেন। আপনার রিসেন্ট কেসটা কিন্তু বেশ শোরগোল ফেলে দিয়েছে। আমাদের এই আর্টিস্টিক গ্রুপে একজন মানুষের ফিলিংসকে কাট তার সাথে জড়িত দড়ির সংযোগ ঘটানো, এটা নিশ্চয়ই কোনো শিল্পীই পারেন, যেমন আপনাদের সেই খুনি। অনেক কিছু জানেন মনে হচ্ছে আপনি খুনির ব্যাপারে, মিস করিশ্মা। এত ফর্মালিটিস কিসের? আমাকে শুধু করিশ্মা বলুন। আর হ্যাঁ, আমাদের সার্কেলে যখন কোনো নতুন ডেভেলপমেন্ট হয় সেটাকে জানা আমারই কাজ। সে যে কেউ হোক না কেন, ও শুধু মার্ডার করছে না, সে ক্রিয়েট করছে। যেমন সৃষ্টি করার আগে রচনা করা হয়। আপনি দেখেছেন যেভাবে ওই খুনি ওই দুজন ভিকটিমকে পজিশনে রেখেছিল? ওটা শুধু খুন ছিল না, কোরিওগ্রাফি ছিল। ওয়াও! আপনার কি একটু মায়া দেওয়া নেই? দুজন মারা গেছেন করিশ্মা ম্যাডাম। মারা যায়নি,
অমর হয়ে গেছে। করিশ্মা দেবী, এটা বলুন যে যখন দুটো খুন হলো সেই সময় আপনি কোথায় ছিলেন? আমি আমার ফ্রেন্ডসদের সাথে ছিলাম, পার্টি করছিলাম। আপনাদের ওই খুনি, বা আমি বলতে পারি ওই আর্টিস্ট, কিছু ক্রিয়েট করছেন, হয়তো কোনো পারফরমেন্স। আপনি ওই পারফরমেন্সের ব্যাপারে বলুন যা ওই দুজন ভিকটিম অ্যাটেন্ড করেছিল। আচ্ছা, ওটা একটা ছোট প্রোগ্রাম ছিল যেখানে নতুন ট্যালেন্টেডদের ইনভাইট করা হয়েছিল অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, যাতে ওরা কাজের প্রতি উৎসাহিত হয়। নাথিং স্পেশাল, ইউ নো। নাথিং স্পেশাল। ওই দুজন ভিকটিম আপনার প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিল, দুজনেরই খুন হয়েছে, আর আপনি বলছেন নাথিং স্পেশাল। আমাদের ছোট্ট একটা কমিউনিটি, ইন্সপেক্টর, তাই আমাদের ইভেন্টে মানুষ আসতেই থাকে। আমরা ওই দিনের ইভেন্টের পুরো গেস্ট লিস্টটা চাই। স্যার, আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেবে। হচ্ছে হচ্ছে Yes! Yeah! Yeah! ইয়েস। কি ব্যাপার স্যার, আপনার রিয়াকশন দেখে তো মনে হচ্ছে আপনি দারুণ কিছু একটা পেয়েছেন। কেল্লা ফতেহ! মনে হচ্ছে মাথার প্রবলেমটা আবার হয়েছে। কি বললে? না, কিছু না। আরে বলো না, কি পেয়েছো? বলবো তো, কিন্তু কিন্তু বলবার আগে আজ একটা কথা বলো। কি? আমি ডাক্তার সালুকে খুব ট্যালেন্টেড। এটা কে বললো? তুমি বলেছো? বলেনি তো। না তো? না। ঠিক তো? পয়েন্টে এসো। হ্যাঁ, পয়েন্টে আসছি। বস দেখো, যেভাবে আমি এই আয়েশার বডি থেকে কেমিক্যালগুলো সরিয়েছিলাম, ঠিক সেইভাবে আমি এই কুমারের মুখে কেমিক্যালগুলো লাগিয়েছি। এই কেমিক্যাল কোটিংগুলোকে যখন অ্যানালাইজ করেছি, তখন আমি পেয়েছি লেক আর থার্মোপ্লাস্টিক রিফিলের একটা ইউনিক মিক্সচার। বিশেষ করে খনন কাজে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলো রেস্টোর করার কাজে আসে। আচ্ছা। আর এইটা থার্মোপ্লাস্টিক রেজিন, বিশেষ ধরনের অ্যাক্রোলাইট A72। গার্গি, এই অ্যাক্রোলাইট A72 কোথায় পাওয়া যায়? স্যার, এটা আমাদের আশেপাশের নর্মাল মার্কেটে পাওয়া যাবে না। এটা লাগলে স্পেশাল অর্ডার দিয়ে আনানো হয়। এটা একদম সেরকম যেমন নোট ছাপানোর জন্য তার পেপার কেনা। অ্যাক্রোলাইট A72। অভিজিৎ, খোঁজ নাও এটা কোথায় পাওয়া যায়, আর ভেরি রিসেন্ট কে কিনেছে। আচ্ছা, স্যার, এই সেই মিউজিয়াম যেখানে রিসেন্টলি অ্যাক্রোলাইট A72 কেনা হয়েছে। চলো দেখি। আকাঙ্ক্ষা ম্যাডাম। আকাঙ্ক্ষা ম্যাম,
ম্যাডাম আকাঙ্ক্ষা, আমরা সিআইডি থেকে এসেছি। আমরা এটা জানতে চাই যে আচ্ছা ওই অ্যাক্রোলাইট A72 যে কেমিক্যালটা পাওয়া যায় ওটা কি আপনি কিনেছিলেন এর মধ্যে? হ্যাঁ। মীরা, পারচেজ রেকর্ড নিয়ে এসো। ইয়েস ম্যাম। স্যার। ও থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা খুব স্ট্যান্ডার্ড মেটেরিয়াল, আমরা সবসময় এটাই অর্ডার করি। স্যার, এতে কোম্পানির সব পারচেজ রেকর্ড আছে আর আমরা সব প্রসিডিউর মেনে চলি আর আমাদের কাছে প্রত্যেক জিনিসের রেকর্ড আছে। যতদূর আমি জানি স্যার, এই ধরনের ইম্পর্ট্যান্ট মেটেরিয়াল আর কেমিক্যাল যদি প্রপার ডকুমেন্টসের সাথে কেনা হয় তাহলে সেগুলো ইলিগাল নয়। অ্যাম আই রাইট? রাইট। আপনি শুধু এটা বলুন যে 29 jan or 1st Feb রাত্রে আপনি কোথায় ছিলেন? আমি দিল্লিতে ছিলাম, একটা সেমিনার অ্যাটেন্ড করছিলাম। আচ্ছা। মীরা, আমার ফ্লাইট টিকিটস নিয়ে এসো। ইয়েস ম্যাম। স্যার। অবনী, আপনাদের কাজ হয়ে গেছে তো, আপনারা আসতে পারেন। ঠিক আছে, আমরা আবার আসবো যদি প্রয়োজন পড়ে। শিওর। থ্যাংক ইউ। অলওয়েজ ওয়েলকাম। খেয়াল করলে অবনী, ওই টেবিলের ওপরে করিশ্মার ওই অ্যাওয়ার্ড ফাংশনের ছবিগুলো ছিল। ওই অ্যাওয়ার্ড ফাংশনের ইনভাইট লিস্ট তো আমি দেখেছিলাম, কিন্তু সেখানে কোথাও আকাঙ্ক্ষার নাম তো ছিল না। সেটাই তো, ডিপ্রেশনের ওষুধ, পারফেক্ট এভিডেন্স। এই আকাঙ্ক্ষা নিশ্চয়ই কিছু গোপন করছে, নজর রাখো এর ওপরে। হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার, মহেশের খোঁজ পাওয়া গেছে, যার সিলভার কারে বসে আয়েশা পালিয়ে গিয়েছিল। স্যার, আমি মহেশ আর কাঠের পুতুলের মধ্যে একটা কানেকশন খোঁজার চেষ্টা করছিলাম, আর এই দেখুন ওর নামের একটা আর্টিকেল পাওয়া গেছে। মুম্বাইয়ের একটা কাঠের পুতুলের থিয়েটার, যা কাঠের পুতুলের খেলার জন্য বিখ্যাত ছিল, সেখানে একটা শোয়ের সময় আগুন লাগার জন্য পরিবারের সবার মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের মধ্যে একজন মহেশ, একজন স্টোরি টেলার, তার মেয়ে ডান্সার আর তার স্ত্রী একজন ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন। ওনাদের মেয়ে ছিল নৃত্যা, যার বয়স ছিল 8 বছর। সে ওই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়, তাকে অনাথ আশ্রমে পাঠানো হয়। স্টোরি টেলার। স্যার, 1 মিনিট। স্যার, এই ভিকটিম 1 আয়েশা, ও একজন ডান্সার ছিল, আর ভিকটিম 2 প্রফেসর কুমার, একজন স্টোরি টেলার। আর যাদের যাদের মৃত্যু ওই আগুনের দুর্ঘটনায় হয়েছিল, তাদের মধ্যে মহেশের মেয়ে একজন ডান্সার, আর মহেশ নিজে একজন স্টোরি টেলার। এই খুনি এই লোকগুলোকে এমনি মারছে না, এই ভিকটিমদের মধ্যে ও হয়তো নিজের পরিবারকে খুঁজছে। তুমি বলতে চাইছো নৃত্যা? হ্যাঁ, নৃত্যা। সেই জন্যই তো খুন করার পরে ডেড বডিগুলোকেও কাঠের পুতুল করে প্রিজার্ভ করছে। হয়তো নিজের পরিবারকে ফিরে পেতে চাইছে। অভিজিৎ, নৃত্যা তার পরিবারকে কমপ্লিট করার জন্য তৃতীয় শিকার খুঁজে বেড়াচ্ছে। একজন সিঙ্গার, একজন মহিলা, যে কিনা তার মায়ের কথা মনে করায়।
স্যার স্যার ওই দিনের অ্যাওয়ার্ড ফাংশনের গেস্ট লিস্টে 5টা নাম এমন আছে যারা নৃত্যার পরবর্তী টার্গেট হতে পারে। এই 5 জনই নৃত্যার মায়ের মতনই ক্লাসিক্যাল সিঙ্গার স্যার। ও আর বলতে পারেন ওর মায়ের বয়সের কাছাকাছি। পঙ্কজ, পুরবি, এই 5 জন মহিলাকে ফোন করো, বলো যে সামনে বিপদ, যেন সাবধানে থাকে, ওদের প্রোটেকশনেরও ব্যবস্থা করো। আচ্ছা, তাড়াতাড়ি। স্যার, আমি নৃত্য রিলেটেড সমস্ত ইনফরমেশন ট্রেস করেছি আর জানতে পারলাম যে এই নৃত্য কয়েক মাস ধরে একই জায়গায় যাওয়া আসা করছিল। কোথায়? কোনো থিয়েটারে স্যার, যেটা আগুন লাগার কারণে ফাঁকাই পড়ে আছে। কিন্তু স্যার, অবাক করার বিষয় এটা, এতদিন বন্ধ থাকা সত্ত্বেও সেখানকার ইলেকট্রিসিটি কিন্তু এখনো চালু আছে। হতে পারে যে নৃত্যা সবাইকে নিয়ে গিয়ে ওখানেই মারছে যেখানে ওর পরিবার পুড়ে মারা গিয়েছিল। স্যার, 4 জনের সঙ্গে কন্ট্যাক্ট করা গেছে, কিন্তু একজনের সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। ওর নাম হলো মায়া। মায়া, 5ম জন মায়া। নৃত্যার নেক্সট শিকার মায়াই হবে। পুরবি, এই মায়ার ফোনের লোকেশন ট্র্যাক করো, জানা তো যাক ওর লোকেশনটা কোথায়। আমাদের হাতে সময় কম, তাড়াতাড়ি। স্যার, মায়াকে কাঠের পুতুল তৈরি করার আগেই এই নৃত্যার কাঠের পুতুলের খেলা শেষ করতে হবে। নৃত্যার দড়ি কেটে ফেলতে হবে। আর এই কাঠের পুতুলগুলো তো একদম আয়েশা আর কুমারের মতো লাগছে। সাউন্ড, ওই হরর মিউজিক। না 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 না, খুব শখ তোমার কাঠপুতুল নাচানোর। এবার তোমার দড়ি আমাদের হাতে। আমার দড়ি কেউ কাটতে পারবে না। ও মীরা ওরফে নৃত্যা। মীরা, আমার পারচেজ রিপোর্ট দেখাও। তো তুমি এই সব খুনগুলো করেছো? আপনারা এটা মার্ডার দেখছেন? আমার মতে এটা পরিবর্তন, সুরক্ষা, ভালোবাসা। আপনারা জানেন, আমার পরিবার পুড়ে মারা গিয়েছিল। আর সেদিন শুধু আমার পরিবারই মারা যায়নি, তার সাথে সাথে পুড়েছিল তাদের প্রতিভা, তাদের স্বপ্ন, সব পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আমার মায়ের কণ্ঠস্বর, বাবার গল্প বলা, আমার বোনের ডান্স। আপনারা কি জানেন তখন কেমন লাগে যখন নিজের কারোর সাথে যদি এরকম কিছু ঘটে? ওদের প্রতিভাই ওদের আত্মা ছিল, আর আমি সেদিনই প্রতিজ্ঞা করি ওদের ফিরিয়ে আনার, ওদের অমর করার। কিন্তু আয়েশা, কুমার আর মায়াই কেন? কারণ ওরা 3 জনেই আমার কাছে সাধারণের চেয়ে অনেক বেশি ছিল। ওদের 3 জনের কাছে সেইগুলো ছিল যেগুলো আমি হারিয়ে ফেলেছি। মায়া একদম আমার মায়ের মতন গাইতো। প্রফেসর কুমার যেভাবে গল্প শোনাতো, মনে হয়েছিল আমার বাবা ফিরে এসেছে। আয়েশা যখন ডান্স করত,
তখন মনে হতো যেন আমার বোন নাচছে। ওদের জন্যই আমি আমার পুরো পরিবারকে ফিরে পেয়েছি। ওরাও আমার পরিবারের মতোই ছিল। ওরাও ওদের পুরো জীবন শিল্পী হয়ে কাটিয়ে দিয়েছে। কিন্তু শিল্পী হওয়ারও একটা সমস্যা আছে, ওরা না দুর্বল হয়, তাড়াতাড়ি ভেঙে পড়ে, আর সময়ের সাথে সাথে কোথাও হারিয়ে যায়। কিন্তু আমি এটা হতে দিতে চাইনি। আমি চাইনি যে প্রকৃতির নিয়মের মতো ওরা সাধারণভাবে মরুক। তাই আমি ওদের অমর করে দিয়েছি আমার কাঠপুতুলের মাধ্যমে। তুমি যদি ওদের অমরই করতে চেয়েছিলে তাহলে ওদের শরীরটাকে যত্ন করে রাখতে পারতে। এই কাঠপুতুলের নাটকটা কেন? আপনি এখনো বুঝতে পারলেন না? শরীর নশ্বর হয়, আর শিল্প তো ঈশ্বরের দান হয়, তাই না? সেই জন্য আমি ওদের শরীরকে কাঠ, কাপড় আর রং দিয়ে একটা আর্ট পিস করে দিয়েছি। এবার আয়শা সব সময় নাচতে থাকবে, আর প্রফেসর কুমারের সব গল্প সবাই শুনতে থাকবে। আর যারাই ওনার ওই স্বরূপটা দেখেছে তারা কোনোদিন ভুলতে পারবে না। আমি না ওনার স্টেজটাকে ওনার অমর হওয়ার পথ করে দিয়েছি। এবার আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমি শুধু কাঠপুতুলি বানাইনি, আমি তৈরি করেছি আমার পরিবার, আমার অমর পরিবার। কাঠের পুতুল নিয়ে তোমার এই পাগলামি তোমায় কোথায় পৌঁছে দিয়েছে? তোমার পরিবারের সঙ্গে যা হয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু তুমি একজন শিল্পী হয়ে দুজন নিষ্পাপ মানুষকে খুন করেছ। অনেক বড় অপরাধ করেছো তুমি। তোমার এই পাগলামির শাস্তি তোমায় ভোগ করতেই হবে। আইন তোমায় কখনোই ক্ষমা করবে না।